আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। কথা বলতে হাজির হলাম পার্বত্য অঞ্চল নিয়ে। আমরা বেশ কিছুদিন ধরে পার্বত্য অঞ্চলে নানা দুর্ঘটনার খবর শুনতে পাচ্ছি। সর্বশেষ দেখলাম একজন শিক্ষককে পিটিয়ে মেলার ঘটনা। এর কিছুদিন আগে আমরা দেখলাম একজন সেনাবাহিনীকে ছুরিকাঘাত হত্যা করা হয়েছে কক্সবাজারে। এবং তার আগে দেখলাম মোটর সাইকেল চুরিকে কেন্দ্র করে মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তার জের ধরেই পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে এক বড় ধরনের সংঘর্ষ দেখতে পেলাম, যার সেখানে এবং আরও 3জন লোকের প্রাণহানি ঘটলো এবং বিভিন্ন ভাঙচুর ক্ষয়ক্ষতির লক্ষ্য আমরা দেখতে পেলাম। তো এই যে পাহাড়ি অঞ্চলে বা চট্টগ্রাম অঞ্চলে এই ঘটনাগুলো ঘটতেছে, এগুলো আসলে আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এখানে একটি কোনো হয়তো আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। কেন আমার কাছে এটুকু মনে হলো, খেয়াল করুন যে 3টি ঘটনায় খেয়াল করুন যে গত আগস্টে আমাদের বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকেই আমাদের মোটামুটি আইন শৃঙ্খলা যথেষ্ট অবনতি হয়েছে, সেটা আমরা দেখেছি। পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়েছিল। এখন পর্যন্ত প্রায় 2 মাসের কাছাকাছি এখন পর্যন্ত অনেক পুলিশ সদস্য কর্মে যোগদান করেননি। তো এরকম একটি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হবে এটা আসলে আগে থেকেই বোঝা গিয়েছিল, যেহেতু দীর্ঘ 16 বছরের একটি শাসন ছিল আওয়ামী লীগ সরকারের। তারপরেও এখানে আসলে চক্রান্তটা কেন মনে হচ্ছে, যে মানুষ যেভাবে ধারণা করছিল যে এই সরকার পতন হলে বা আওয়ামী লীগ সরকার এর আগে যে বয়ানগুলো ছিল যে এই সরকার পতন হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হবে, আসলে কিন্তু তার ধারে কাছেও ক্ষয়ক্ষতি হয় নাই। ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে সীমিত মাত্রায়। তো এর বেশিরভাগ আমরা ভারতীয় মিডিয়ায় দেখেছি যে গুজব নিয়ে অনেক কিছু ছড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে। পাশাপাশি ভারত বাংলাদেশের এই পরিবর্তনটা আসলে ইজিভাবে নিতে পারেনি, এরকম বিভিন্ন পত্রপত্রিকার নিউজ খবর বিশ্লেষণ করলে বোঝা যায়। তো এই যে বাংলাদেশের ভেতরে যে যে ঘটনাগুলো ঘটতেছে বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতেছে, কিছু হচ্ছে স্বাভাবিক আছে, কিছু আসলে পরিকল্পিতভাবেই করা হচ্ছে। তো এই জন্যই আমার কাছে মনে হয় যে পার্বত্য চট্টগ্রামের এই ঘটনাগুলো আসলে ষড়যন্ত্রের অংশ হতে পারে, একটি কারণ। আর ঘটনার যেগুলো প্রেক্ষাপট বা দৃষ্টিভঙ্গি বা যে ধরনের সিস্টেমে ঘটেছে, এটা দেখলেও আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে একটি ষড়যন্ত্রই। কারণ খেয়াল করুন যে একজন সেনাবাহিনীর গায়ে আঘাত করে বাংলাদেশ থেকে ছুরিকে আঘাত করে তাকে মেরে ফেলা হবে, এত বড় দুঃসাহসী লোক বাংলাদেশের সাধারণ কোনো মানুষ বা সাধারণ কোনো জনগণ বা চক্রান্ত না হলে বা কোনো চোর ডাকাত করতে পারে, এটা আসলে আমার কাছে কিছুটা অবিশ্বাস্য মনে হয়। আমার কাছে স্পষ্টত মনে হয় যে যারা আসলে যে ব্যক্তি বা যে লোক একজন সেনাবাহিনীর গায়ে আঘাত করে তাকে ছুরিকে আঘাত করে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে, সে আসলে ছোটোখাটো কোনো শক্তি নিয়ে এখানে নামেনি বা তার কোনো দুর্বল কোনো শক্তি নয়। আরও খেয়াল করুন এটি, যে আমরা একজন শিক্ষককে দেখলাম, ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল, তিনি সাজাপ্রাপ্ত ছিলেন, বের হয়ে নতুন করে আবার প্রতিষ্ঠানে জয়েন করেছেন। তো জয়েন করার পরে তার বিরুদ্ধে আবারও নতুন করে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। শুধুমাত্র এই চেষ্টার অভিযোগ ওঠেই তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে তার সামনে তাকে পিটানো হয়, আঘাত করা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। এখন দেখুন, খেয়াল করুন যে একজন শিক্ষককে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে রয়েছেন, সেখানেই সাদা পাহাড়ি জনগণ তাকে মেরে ফেলতেছেন। আমি ধরে নিলাম, বা আমি যেহেতু জানি না, যে ধরে নিলাম যে ওই শিক্ষকটা আসলেই একজন নিকৃষ্ট মানের লোক, খারাপ লোক এবং ধর্ষণকারী। কিন্তু তারপরেও দেখুন তাকে হত্যার সিচুয়েশনটা দেখুন। আমি ওই শিক্ষকের অপকর্মকে সাপোর্ট দিচ্ছি না, কিন্তু সিচুয়েশন খেয়াল করুন যে না, তাকে এমনভাবে তার উপরে ক্রোধান্বিত হওয়া হলো জনগণ, তাকে মেরেই ফেললো। ঠিক তার এরও পূর্বের সর্বপ্রথম ঘটনাটা যদি আমরা খেয়াল করি, সেটি দেখুন যে একজন মামুন নামে একজন ব্যক্তিকে ভোর রাত্রের দিকে 3টার দিকে তাকে ডেকে নেওয়া হলো, তাকে অভিযোগ দেওয়া হলো যে মোটর সাইকেল চুরি করেছে। এখন সেই মোটর সাইকেল চুরি হওয়ার তা কিন্তু মেরেই ফেলা হলো। খেয়াল করুন যে কত ধরনের একটা মব জাস্টিস বা নিচু মানবিকতার কাজগুলো হচ্ছে। মেরে ফেলা হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হলো যে এমুক হয়েছে তমুক হয়েছে বা বাঙালি মেরে ফেলেছে। তখন কি করলো, পাহাড়ি এবং বাঙালি সংঘর্ষ বেঁধে গেল। অল্প সময়ের মাধ্যমেই মানে অসংখ্য দোকানপাট জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, অল্প সময়ের মধ্যেই গোলাগুলি হলো এবং আরও 3জন লোকের মৃত্যুর খবর আমরা পেলাম। এই সবগুলো ঘটনাই কিন্তু গত 10-12 দিনের মধ্যেই ঘটলো। তো এখন দেখুন, মানুষ এভাবে নিজের হাতে আইন তুলে নেওয়া বা অল্প সময়ের মধ্যে ভেতরে এত ক্ষয়ক্ষতি, আমি বিশেষ করে পাহাড়ি বাঙালিদের সংঘর্ষটা আমি দেখতে পেয়েছি, যে এত ভয়ঙ্করভাবে অর্থ সম্পদ, বাড়িঘর, দোকানপাট পুড়ে দেওয়া হয়েছে, যে আসলে এখানে পাহাড়ি বাঙালি আসলে মিলেমিশে বসবাস করা আমার কাছে অনেকটা অসম্ভব। কিন্তু আসলে যখন সাধারণ মানুষের কাছ থেকে বক্তব্য নেওয়া গেল,
যে এই পাহাড়িরা বাঙালিরা আসলে কি চায়। তারা কিন্তু সকলেই বক্তব্য দিচ্ছে না, তারা আসলে মিলেমিশে শান্তিতে পাশাপাশি বসবাস করতে চায়। তাহলে সমস্যাগুলো আসলে করছে কারা? তো এই যে আমার কাছে আমি দেখলাম যে এই সমস্যাগুলো যেহেতু হচ্ছে, এগুলো আসলে কোনোটাই কিন্তু মানে স্বাভাবিক ঘটনা আমার বলে মনে হচ্ছে না, যে এত এরকম সহিংসতা আমরা কিন্তু কখনো দেখিনি। তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো আসলে প্রত্যেকটা একটু হয়তো সেটা ভারতের হোক বা বাংলাদেশের ভেতর থেকে হোক বা আওয়ামী লীগ থেকেই হোক বা অন্য যে কোনো চক্রই হোক, এটা হয়তো ষড়যন্ত্রের অংশ হিসাবেই বাংলাদেশের ভেতরে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখছি। তো আমি মনে করি প্রশাসন তো বাংলাদেশে রয়েছেন, সেনাবাহিনীও রয়েছেন, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর কর্মকর্তাদেরকেও এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি তারা এই আইনে যথাযথ প্রয়োগ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই স্বাভাবিক করে নিয়ে আসবেন এবং এই ধরনের সবগুলো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করবেন। তো এটা আসলে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের এই জুলাই বিপ্লবকে আসলে সফল করা যাবে না বলেও আমার মনে হয়। তো সব মিলিয়ে আমার মনে হয় যে প্রশাসন সহ বাংলাদেশের জনগণ সকলেরই সচেতন থাকা উচিত, যেহেতু বাংলাদেশের এই সকল অভ্যুত্থানের পর এই সকল বিষয়ে একটি ষড়যন্ত্র হওয়ার আরও ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমার মনে হয় শুধু প্রশাসন এবং জনগণ সকলেরই সচেতন থাকা উচিত। তো দর্শকবৃন্দ, আমার কাছে এটি মনে হলো। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।